শেখ হাসিনা পতনের ঠিক 3 দিনের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নিজের হাতে দেশের ক্ষমতা তুলে নিলেন, সবাই ভেবেছিলেন অবশেষে বেঁচে গেল বাংলাদেশ, এবার শুধু এগিয়ে যাওয়ার পালা। কিন্তু মানুষের সেই স্বপ্ন যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বিশ্লেষকদের মতে বিদায়ের ঠিক কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস যা করে গেছেন তা বাংলাদেশের ইতিহাসের কোনো শাসক এমনটা করেননি। ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসন আমলে নেওয়া একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড অর্থাৎ ART নামের একটি বাণিজ্য চুক্তি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। চুক্তির শর্ত, ভাষাগত কাঠামো এবং দুদেশের বাধ্যবাধকতার ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে এতে বাংলাদেশের বাজারে কিছু খাতে শুল্ক ছাড়ের সুযোগ তৈরি হতে পারে, তবে একই সঙ্গে নীতি স্বাধীনতার ওপর চাপও বাড়তে পারে। গত 9 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় চুক্তি করে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। চুক্তিটির নাম এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড অর্থাৎ ART। বাংলায় এর অর্থ পারস্পরিক বাণিজ্য চুক্তি। রেসিপ্রোকাল অর্থাৎ দুপক্ষের মধ্যে সমান আদান প্রদান, সমতার ভিত্তিতে দেওয়া নেওয়ার কথা বলা হলেও 32 পৃষ্ঠার দলিলটিতে এমন অনেক কিছু আছে যা চোখ কপালে ওঠার মতো। বাংলাদেশে তখন নির্বাচনের হাওয়া, ডক্টর ইউনূস সরকারের বিদায় নেওয়ার মুহূর্ত। ঠিক সেই সময় নিঃশব্দে দেশের ভবিষ্যৎকে একটি চুক্তির ভিতরে বেঁধে দিয়ে যাওয়া হয়। যখন দেশের মানুষ বিষয়টি টের পেল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 32 পৃষ্ঠার এই চুক্তিতে শ্যাল শব্দটি ব্যবহার করা হয়েছে মোট 179 বার, আর উইল এসেছে মাত্র 3 বার। ইংরেজি আইনি ভাষায় শ্যাল মানে বাধ্যতামূলক, অর্থাৎ এটি করতেই হবে, আর উইল মানে ইচ্ছাধীন, চাইলে করা যাবে, না চাইলে বাধ্যবাধকতা নেই। এখন প্রশ্ন হলো, বাধ্যবাধকতার ভার কার কাঁধে বেশি পড়েছে? চুক্তির এই 179টি শ্যালের মধ্যে বাংলাদেশের উপর বাধ্যবাধকতা এসেছে 131 বার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে শ্যাল ব্যবহৃত হয়েছে মাত্র 6 বার। অর্থাৎ এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে 131টি ক্ষেত্রে বাধ্যতামূলক শর্ত মানতে হবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বাধ্য থাকবে মাত্র 6টি ক্ষেত্রে। বিশ্লেষকদের ভাষায় এটাই তথাকথিত পারস্পরিক চুক্তির আসল চেহারা। তাদের মতে এটি আসলে কোনো সমতার চুক্তি নয়, বরং একটি আধিপত্য প্রতিষ্ঠার দলিলের নমুনা। এছাড়া মার্কিন ডিজিটাল কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্যমূলক কর আরোপ করা যাবে না। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো দেশীয় উৎপাদকদের এমন কোনো ভর্তুকি দিতে পারবে না যেন মার্কিন পণ্যের প্রতিযোগিতামূলক সুবিধা কমে যায়। এমনকি পারমাণবিক চুল্লি বা জ্বালানি রড কেনার ক্ষেত্রে ওয়াশিংটন ডিসির পছন্দের বাইরে যাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়বে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে কি কি করতে হবে সেই তালিকা এত দীর্ঘ যে পুরোটা বলতে গেলে আলাদা একটি বই হয়ে যায়। সংক্ষেপে বলতে গেলে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের জন্য বাংলাদেশের বাজারে বিশেষ অগ্রাধিকার দিতে হবে। মার্কিন গাড়ি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে অতিরিক্ত অনুমোদন বা কঠোর পরীক্ষা নিরীক্ষা চাওয়া যাবে না। যদি বাংলাদেশ ভবিষ্যতে অন্য কোনো দেশের সঙ্গে নতুন বড় বাণিজ্য চুক্তি করে এবং তাতে যুক্তরাষ্ট্র মনে করে যে তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে ওয়াশিংটন ডিসি পুরো ART চুক্তি বাতিল করে আগের শাস্তিমূলক শুল্ক পুনর্বহালের ক্ষমতা রাখবে। অর্থাৎ চুক্তিটিও এক ধরনের শর্ত সাপেক্ষ অনুগ্রহ হিসেবেই কার্যকর থাকবে। গবেষণা সংস্থা CPD বিশ্লেষণ অনুযায়ী এই চুক্তির আওতায় আগামী 10 বছরে বাংলাদেশকে 7,132টি মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক প্রায় পুরোপুরি তুলে নিতে হবে। এর মধ্যে 4,922টি পণ্যের ক্ষেত্রে চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে শুল্ক শূন্যে নেমে আসবে। ফলে বড় ধরনের রাজস্ব হারানোর ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। এত কিছুর বিনিময়ে বাংলাদেশ কি পেল? মূলত পোশাক ও বস্ত্র খাতের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য বা কম শুল্কে প্রবেশের সুযোগ, তবে সেটিও নিঃশর্ত নয়। এই সুবিধা পেতে হলে বাংলাদেশকে আমেরিকার থেকেই তুলো, কৃত্রিম তন্তু এবং বিভিন্ন বস্ত্র উপকরণ আমদানি করতে হবে। যত বেশি আমদানি করা হবে তত বেশি সুবিধা মিলবে, অর্থাৎ সুবিধা পেতে হলে নির্ভর করতে হবে তাদের উপরই। ফলে একদিকে বাংলাদেশকে বেশি দামে পণ্য কিনতে হবে, অন্যদিকে নীতি নির্ধারণেও যুক্তরাষ্ট্রের প্রভাব মেনে চলার চাপ তৈরি হবে। এক কথায় লাভ সামান্য হলেও ক্ষতির পরিমাণ অনেক বেশি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে বিষয়টি এখানেই শেষ নয়। একই দিনে অর্থাৎ নির্বাচনের মাত্র 60 ঘন্টা আগে আরও একটি বড় চুক্তি সই হয়। সেটি হলো বোয়িং কোম্পানির কাছ থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি। বিশেষজ্ঞদের মতে উন্মুক্ত দরপত্র ছাড়া এভাবে হাজার হাজার কোটি টাকার রাষ্ট্রীয় চুক্তি করা সরাসরি আইনের লঙ্ঘনের শামিল। এরই ধারাবাহিকতায় গত 1 মে চুক্তি অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে বোয়িং এর কাছ থেকে 14টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সম্পন্ন করে। এইসব উড়োজাহাজ কিনতে ব্যয় হবে $3.7 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 45,408 কোটি টাকা। চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটির সরবরাহ শুরু হতে পারে 2031 সালের অক্টোবর থেকে। এরপর ধাপে ধাপে 2035 সালের মধ্যে
পুরো বহর হস্তান্তরের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে এই চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। অনেকের মতে বিশ্বে যুদ্ধ এবং অর্থনৈতিক অস্থিরতার সময় যখন বাংলাদেশ নিজেই অর্থ সংকটে ঝুঁকিতে রয়েছে, তখন এত বড় অঙ্কের চুক্তি বাস্তবায়িত সিদ্ধান্ত বলে মনে হচ্ছে। অসম বাণিজ্য চুক্তি বা উড়োজাহাজ কেনার বিষয়ে মোহাম্মদ ইউনূস সরকারের একমাত্র সমালোচিত অধ্যায় নয়, তার শাসনামলে এমন এক ব্যর্থতার ঘটনাও সামনে এসছে যা সরাসরি শত শত শিশুর জীবনে ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ক্ষমতায় আসার পর সরকার ইউনিসেফের মাধ্যমে হামের টিকা কেনার পুরনো ব্যবস্থা পরিবর্তন করে। 2025 সালে সেপ্টেম্বর থেকে সরকার উন্মুক্ত দর পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ইউনিসেফ আগেই সতর্ক করেছিল এই পথে গেলে টিকা সরবরাহ বিঘ্নিত হতে পারে, কিন্তু সেই সতর্কবার্তায় গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এর ফলে হিসেব রুবেলার টিকার মজুদ ফুরিয়ে যায়, সম্পূর্ণ টিকাদান কর্মসূচি পিছিয়ে দিতে হয়। বিভিন্ন সূত্রে তথ্য অনুযায়ী 2025 সালে মাত্র 59% শিশু হামের টিকা পেয়েছে, বাকি 41% শিশুর টিকা আওতার বাইরে থেকে যায়। এখন সবার নজর নতুন সরকারের দিকে। তারা এই সংকট থেকে দেশকে কতটা টেনে তুলতে পারে সেটাই এখন দেখার।